দেখো দেখি, এই যে বৃষ্টি শুরু হলো, থামার আর নাম নেই। কদিন ধরে ঝরেই যাচ্ছে তো ঝরেই যাচ্ছে। কই গো, তুমি এখনো ঘুম থেকে উঠলে না? বলি খাবে কখন আর আড়তে যাবে কখন? কই গো গিন্নি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। সেজন্যই তো ডাকছি, খেয়ে আমায় উদ্ধার করো তো বাপু, কত কাজ হাতে পড়ে আছে। এই বৃষ্টির দিনে কিসের আবার কাজ? হ্যাঁ, আমার মতো বসে বসে আয়েশ করো। তোমার মতো বসে থাকলে আর সংসার চলবে না। আর তোমার কি কম কাজ আছে? কদিন হলো বৃষ্টি হচ্ছে, একটুবার তো গুদামে গিয়ে দেখলেও না যে আলুগুলো কেমন আছে। তা একটা ভালো কথা মনে করিয়েছো গিন্নি, গুদামে গিয়ে আলুগুলোর অবস্থা দেখে আসতে হবে। খেয়ে দেই রওনা দেবো। তা কি রান্না করেছো সকালে? ঘরে কিছু ছিল না গো, কেবল আলু ভর্তা আর ডাল রান্না করেছি। তোমাকে কতবার বললাম বাজার করে আনতে, আমার কথা শুনলে না। আলুগুলো বিক্রি করে বাজার করব গিন্নি। ভাদ্র মাস থেকে আলুর দাম বাড়বে, তখনই সব আলু বিক্রি করব। কটা দিন কষ্ট করে তুমি সংসারটা চালিয়ে নাও। সংসারের ভার আমার উপরে দিয়ে তুমি খালাস। কখন কি লাগে কোনো কিছুর খবর রাখো? দুপুরে যে কিছু নেই সে খেয়াল আছে তোমার? দুপুরে আলুর দম রান্না করে ফেলো, রাতে আলু দিয়ে ডাল, তাহলেই তো হবে। ঘরে আলু নেই, খেতে খেতে সব ফুরিয়ে গেছে। আলু নেই তো গুদাম থেকে আনবে। আমার সাথে একটু পরে যেও, এক ঝুড়ি দেশি আলু নিয়ে দেব। ঠিক আছে, এখন খেয়ে আমায় উদ্ধার করো, মেলা কাজ আমার পড়ে আছে। তুমি ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। কখন থেকে কি সব গুতোগুতি করছো শুনি? একটা তালাও তো খুলতে পারো না। চাবিটা দিয়ে তালাটা খুলছে না, ভুলে কি অন্য চাবি নিয়ে চলে এসেছি নাকি? অন্য চাবি নয়, এটাই ওই তালার চাবি। অনেকদিন খোলো না তো, দেখো জং ধরে গেছে। এই তো খুলেছে, চলো ভেতরে যাই। হ্যাঁ, কেমন একটা পচা গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। কোনো কিছু মরলো নাকি? পচা মাংসর গন্ধ এটা তো নয়, নিশ্চয়ই আলু পচেছে। সে কি গো, আলুগুলো পচলো কিভাবে? এখনো তো বন্যার জল ওঠেনি। ওই দেখো, বৃষ্টির জল টিনের ফুটো দিয়ে পড়ছে, এরকম বেশ কয়েকটি ফুটো দেখছি ওপরে। আমি তোমাকে আগেই বলেছিলাম কদিন পর পর আলুগুলো এসে দেখে যেতে। আমার কথা শুনলে আজ এরকম হতো না। যা হবার তা তো হয়েই গেছে গিন্নি, এখন বকাবকি করে কি কিছু হবে? তার থেকে দেখি কতগুলো আলু নষ্ট হয়েছে, অর্ধেক ভালো থাকলে তা দিয়েও খরচ ওঠানো যাবে। তাই দেখো, আর যেগুলো পচে নষ্ট হয়েছে সেগুলো আলাদা করে রাখো। ভালো আলুর সাথে ওগুলোকে রাখলে সব নষ্ট হয়ে যাবে। কি গো, কি দেখলে? আলু কি ভালো আছে কিছু? না গো গিন্নি, সব আলু নষ্ট হয়ে গেছে, একটা আলুও ভালো নেই। আমার যে এত বড় সর্বনাশ হলো আমি ভাবতেও পারিনি। হায় হায়, আলু সব নষ্ট হয়ে গেল। এখন কি হবে? এত কষ্ট করে চাষের সব ফসল যে মাঠে মারা গেল। এই সব হয়েছে তোমার জন্য। আমি কতবার বলেছিলাম আলুগুলো বিক্রি করে দাও, তুমি তো আমার কথা শুনলে না। লাভ করে আলুগুলো বিক্রি করবে, এখন হলো তো লাভ? এখন এসব বলে কি হবে গিন্নি, যা হওয়ার তা তো হয়েই গেছে। তা বললেই হলো? এখন আমি সংসার চালাবো কি করে? এদিকে দেনাদাররা কদিন পরে আমাদের বাড়িতে আসবে। সে পরে চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করা যাবে। এখন বাড়িতে চলো, এখানে আর কিছুক্ষণ থাকলে আমি মাথা ঘুরে পড়ে যাব। তাই চলো, তোমাকে নিয়ে আমার আরেক মরণ। তারপর দাদু ভাই, তারপর কি হলো? তারপর রাজা আর রানী সুখে শান্তিতে বাস করতে লাগলো। কি ব্যাপার, সেই বিকেল থেকে দাদা নাতি কি সব গল্প করছো? তোমার নাতিকে রূপকথার গল্প শুনিয়েছিলাম গিন্নি। বেশ বেশ, এই বর্ষায় রূপকথার গল্পের সাথে যদি চিংড়ির চপ থাকে তাহলে তো আরো জমে যাবে। তা আর বলতে, এমন দিনই তো ভাজা পোড়া খেতে মজা। তা আছে নাকি কিছু? এই নাও, তোমাদের জন্য গরম গরম চপ আর বড়া নিয়ে এসেছি। এমা, এতগুলো চপ আমরা খাবো? হ্যাঁ দাদু ভাই, তুমি তো বাইরের খাবার খেতে একদম পছন্দ করিস না, এগুলো তোর জন্য। তা রাতে রান্না করবে কি? এমন দিনে খিচুড়ি খেলে যে 16 গলা পূর্ণ হতো। সে আমি জানি, সেজন্যই তো খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি। ও ঠাকুমা, খবর শুনেছো? তপন কাকু বউ নিয়ে এসেছে। তপন বউ নিয়ে এসেছে? বলিস কি, ওনা শহরে থাকতো? হ্যাঁ গো, শহরের এক মেম সাহেব বিয়ে করেছে, এখনই বাড়িতে আসলো। আর
আত্মীয় স্বজন তো কেউ নেই, তাই মা গেল বরণ করতে, তোমাকেও যেতে বললো। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। খিচুড়িটা হয়ে এসেছে, ওগুলো নামিয়ে রেখে আসি। তপনকে বলো তাহলে রাতে এখানে খাওয়া দাওয়া করতে। কেবল বাড়ি উঠলো, আজকে আর রান্না করতে হবে না। ঠিক আছে, সে আমি বলে আসবো, কিন্তু নতুন বউ, ওকে তো আর এই খিচুড়ি খাওয়ানো যাবে না। খিচুড়ি কেন খাওয়াবি গো? আমাদের ঘরে হাঁস আছে, মাকে বলে একটা হাঁস দিয়ে যাব। সে হলে তো ভালোই হয়, তাহলে তপনের বিয়ে উপলক্ষে পাড়াপড়শির ঘরকেও নেমন্তন্ন করা যাবে। সে করবে খন, এখন তাড়াতাড়ি এসো তো, অনেক কাজ বাকি আছে। তুই একটু দাঁড়া মা, আমি এক্ষুনি আসছি। এসো মা এসো, বরণ হয়ে গেছে, এখন ডান পা দিয়ে ঘরে প্রবেশ করো। আস্তে আস্তে এসো বোন, বৃষ্টিতে ভিজে সব পেঁচল হয়ে গেছে। নতুন বউ ঘরে তুললে মিষ্টি মুখ করাতে হয়। ও কাকু, আমাদের কিছু খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ, ও আসবার সময় তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। কই গো, ওদের মিষ্টি দাও। আপনারা একটু বসুন, আমি নাস্তার আয়োজন করছি। আমি বসবো না মা, হাতে অনেক কাজ আছে। আর তপন, রাতে আমাদের বাড়ি তোদের নেমন্তন্ন, তোমরাও আসবে কিন্তু। বড় বাঁচা বাঁচালে খুড়ি, এই অবস্থায় রান্না বান্না বিরাট চাপ হয়ে যেত। আজকে রাতটা তোমাদের এখানে খেয়ে কালকে থেকে সব কিছু শুরু করব। আমি কাল এসে সবকিছু গুছিয়ে দিয়ে যাব, কেমন? একা হাতে এত কিছু করতে পারবে না। আসতে না আসতে আপনাদের এই আতিথেয়তা দেখে মুগ্ধ হচ্ছি। আপনাদের মতো প্রতিবেশী থাকলে আর কিচ্ছু লাগবে না। আমরা সবাই মিলেমিশেই থাকি, একজনের বিপদে আরেকজন না আসলে কিসের প্রতিবেশী। একটু বসুন, আমি কটা মিষ্টি বের করে দিচ্ছি। আপনারা খালি মুখে গেলে আমার ভালো লাগবে না। তাড়াতাড়ি করো তাহলে, আমার তাড়া আছে। কি গো, কোনো উপায় খুঁজে পেলে? আমার যে খুব খারাপ লাগছে আলুগুলোর জন্য। না গিন্নি, কোনো উপায় পাইনি। আজকে সব উল্টে পাল্টে দেখলাম, একটা আলুও ভালো নেই। এখন যে কি হবে? এই আলুর ওপর আমাদের সংসার নির্ভর করে। এবার যদি আলুর ব্যবসায় লোকসান হয়, তবে যে না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে হবে না গিন্নি, এই আলুই আমি বিক্রি করব। কি বলছো? এই পচা আলু কিনবে কি তোমার কাছ থেকে? পচা আলু সেটা জানবে কে? মানুষকে এমন ভাবে খাওয়াবো যে কেউ টের পাবে না এটা পচা আলু। সে কি কাণ্ড! তুমি মানুষের সাথে দু নাম্বারই করবে? এছাড়া তো আর উপায় নেই গিন্নি, কেউ এই দুর্দিনে আমাদের সাহায্য করবে না। তার চেয়ে লোক ঠকিয়ে একটা ব্যবসা করি না, তাতে লাভ বিনে ক্ষতি নেই। কি ব্যবসা করবে শুনি, যেখানে লাভ আছে? আমি ঠিক করেছি গায়ে একটা ফুচকার দোকান দেব, আর সেই ফুচকার পুর হিসেবে ব্যবহার করব আমার পচা আলুগুলো। খুব ভালো বুদ্ধি বের করেছো গো, কিন্তু মানুষ যদি ফুচকা খেয়ে অসুস্থ হয়? অসুস্থ হলে সমস্যা নেই, মারা না গেলেই হলো। আর এই আলুতে এমন কিছু সমস্যা হয়নি যে মানুষ মরে যাবে। বেশ, তবে ওই ব্যবসাই করো। দুটো টাকা আসলে একটু অধম্য করতে ক্ষতি নেই। এখন তো তুমি খুশি, সংসার আমার অচল হলে হবে না, বুঝলে গিন্নি? আমি যতদিন আছি সংসার ততদিন চলবে। এখন তাড়াতাড়ি আমাকে খেতে দাও, খাবার খেয়ে হিসেব নিয়ে বসবো। আজকে ঘোষ বাড়িতে নেমন্তন্ন আছে, চলো সেখান থেকে খেয়ে আসি। ঘোষ বাড়িতে নেমন্তন্ন? বলো কি, ও বাড়িতে হঠাৎ কিসের অনুষ্ঠান? ওদের প্রতিবেশী তপন বউ নিয়ে বাড়ি এসেছে। ওর তো বাবা মা কেউ নেই, তাই ঘোষ মশাই নিজের বাড়িতে আনন্দ উৎসবের আয়োজন করেছেন। ঘোষ মশাইয়ের পাগলামিটা গেল না দেখছি। প্রতিবেশীর বিয়েতে নিজের বাড়িতে মহাভোজ, এমন বোকা পৃথিবীতে এখনো আছে দেখছি। থাকলে তো আমাদেরই লাভ, ওদের মুড়িয়ে দুটো ভালো মন্দ খাওয়া যাবে। তা যা বলেছ গিন্নি, এমন বোকা গায়ে থাকলে আমাদেরই লাভ। আরে মচমচে ফুচকা খেলে আসুন, দেশি আলুর সেরা ফুচকা, মুখে দিলেই মিলিয়ে যায়। খেতে চাইলে মিস করবেন না, তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে। কি গো বিমলদা, নতুন দোকান দিলে বুঝি? হ্যাঁ রে, ফুচকার দোকান দিয়েছি। তা বউ নিয়ে হাটে এসেছিস দেখছি। এলাম আর কি, ও বায়না করে ধরলো যে হাট ঘুরে দেখবে। তা তুই শহর থেকে গায়ে এলি কেন বলতো? ওখানে তো তুই ডাক্তারি পড়েছিলিস, এত ভালো পড়াশোনা ছেড়ে গায়ে আসার কি দরকার? আমার পড়াশোনা শেষ, এদিকে বিয়েও করে ফেলেছি, তাই ভাবলাম গায়ে এসে প্র্যাকটিস শুরু করি, তাহলে আমার কাজও হবে, গায়ের লোকেদেরও উপকার হবে।
বেশ বেশ, তা বসবি কোথায়, এই হাটেই? এখানেই একটা ঘর দেখতে এসেছিলাম, কিন্তু যা দাম চায় সেজন্য ভাবছি বাড়িতেই বসবো আর একবার গায়ে রাউন্ড দেবো আর কি। ভালো করেছিস, তাহলে আমাদের আর কষ্ট করে শহরে যেতে হবে না। এখন ভেতরে আয়, তোর বৌদির হাতের ফুচকা খেয়ে যা। না দাদা, ফুচকাটা আমার ভালো লাগে না, আর দেখি খুব অস্বাস্থ্যকর মনে হচ্ছে। আরে নিজের হাতের বানানো ফুচকা, এখানে অস্বাস্থ্যকর কিচ্ছু নেই। ওগো, আমার খুব খেতে ইচ্ছে করছে, খাই না এক প্লেট? বেশ, তুমি যখন বলছো খাও। যা যা, ঘরের ভেতরে যা। হ্যাঁ গো, আজকে অনেক দিন পরে একটু বের হলাম, খুব ভালো লাগছে। গ্রাম ঘুরে তোমার কেমন লাগছে ইন্দু? এখানে শহরের মতো সুন্দর সুন্দর পার্ক নেই। গ্রামের সবকিছুই তো সুন্দর, আরো বেশি সুন্দর এখানকার মানুষগুলো। আমি আসার পর থেকে সবাই মাথায় করে রেখেছে, কিন্তু একটা লোককে আমার পছন্দ হয়নি। কাকে? বিমল দাদাকে বুঝি? হ্যাঁ, লোকটা দেখতে খুব ধূর্ত, চোখ মুখ দেখেই বোঝা যায় মানুষের ক্ষতি করতে কখনো পিছপা হবে না। ও ছোটবেলা থেকে এমনই, নানান বদ অভ্যাসের জন্য কত মার খেয়েছে মাস্টার মশাইয়ের কাছে, কিন্তু একটুও শুধরায়নি। ওগো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু ধরো। কি হলো ইন্দু, কি হয়েছে তোমার? খুব পেটে ব্যথা করছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দেব। ও বুঝেছি, ফুড পয়জনিং, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। এখন আবার ডায়রিয়া না হয়? সে কি বলছো তুমি? আমি তো নষ্ট কিছু খাইনি, তবে এসব কেন হবে? কি খাওনি তা পরে দেখা যাবে, এখন চুপচাপ শুয়ে পড়ো, আমি স্যালাইন বানিয়ে আনছি। ঠাকুমা, ও ঠাকুমা, ঘরে আছো? কি হয়েছে ননি, এভাবে চেঁচাচ্ছিস কেন? তাড়াতাড়ি আমার সাথে এসো, নতুন কাকিমার খুব অসুখ। নতুন বউয়ের কি হয়েছে? আস্তে না আস্তে মেয়েটা অসুখে পড়লো। বমি করছে আর পেটে ব্যথা। বমি করছে? তাহলে তো লক্ষণ ভালো না, মাথা ঘুরিয়ে পড়েছে নাকি? এই লক্ষণ সেই লক্ষণ নয় তো, কাকা বলছে ডায়রিয়া। কলেরা? সে কি কাণ্ড! এই রোগ হলে যে গা উজাড় হয়ে যাবে। তেমন ভয় পাওয়ার কিছু নয়, এই রোগ কাকুর ওষুধে সেরে যাবে। এখন তুমি একটু আসো, ওনার পাশে কেউ নেই। তারা, আমি আসছি। ওগো, আসছি। সে কি গিন্নি, তুমি কোথায় যাচ্ছ? তপনের বাড়ি যাচ্ছি। তা তোমরা ফুলবাবুটি হয়ে কোথায় যাচ্ছ? তোমার নাতি ফুচকা খাওয়ার বায়না ধরেছে, তাই ভাবলাম গিয়ে খাইয়ে আনি। ও, তোমরা বিমল কাকুর দোকানে যাচ্ছ? ওখানে নাকি খুব ভালো ফুচকা পাওয়া যায়। যাবে নাকি ননি দিদি? না রে, বাড়িতে অনেক কাজ, এখন গেলে মায়ের পিটুনি খেতে হবে। তুই আরেকদিন গিয়ে খাস, এখন আমার সাথে চল। আর তোমরা ঘরে তালা দিয়ে যেও। কেমন লাগছে এখন বউ? এখন একটু ভালো। রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে, এমন ওষুধ দিয়েছি যে ডায়রিয়া বাপ বলে পালাবে। যাক, এতদিনে একটা ডাক্তার জুটলো, না হলে কত কষ্ট করতে হতো আমাদের। হ্যাঁ রে, এই ডাক্তারের অভাবে গায়ের কত লোক মারা গেছে। তপনের বাপটাও তো মূল্য বিনে চিকিৎসায়। সেই জন্যই তো মা আমাকে কষ্ট করে ডাক্তার বানিয়েছিল কাকিমা, কিন্তু উনি আর দেখে যেতে পারলেন না। তপন, ও তপন, বাড়ি আছো? ওদিকে যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বৌদি? ও পাড়ার মানিকের সপরিবার অসুস্থ, মনে হয় কলেরায় ধরেছে। কি বলো কি, ওদেরও একই অবস্থা? কেবল মানিক নয়, আশেপাশে সকলের বমি আর পেটে ব্যথা। তুমি ভাই ওদের বাঁচাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ননি, আমার ব্যাগটা দে তো। আর কাকিমা, তুমি ওর পাশে একটু থেকো কেমন? এখন কেমন আছো ইন্দু? ভালো। তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, গাঁয়ের বেশিরভাগ মানুষ অসুস্থ, সবার ডায়রিয়া হয়েছে। তা তুমি এখন কেমন আছো? আমি ভালো। ননিবালা ভাত রান্না করে দিয়ে গেছে, তুমি কটা খেয়ে নাও। খাবো গো। সে কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাবলু আর নেই ইন্দু, কেবলই ওকে মৃত ঘোষণা করে রেখে এসেছি। কি বলছো? বাবলু মারা গেছে? না না, ও হতে পারে না। সন্ধ্যা থেকেই ওর পেট ব্যথা শুরু হয়, আমি ওষুধ দিয়েছি, কিন্তু কাজ হয়নি। সবাইকে কাঁদিয়ে ছেলেটা চলে গেল।
ওগো, আমার যে খুব খারাপ লাগছে। কি হাসি খুশি ছিল আমাদের বাবলু। দেখা হলে মিষ্টি চাইতো আমার কাছে। ও আর আমার কাছে কিচ্ছু চাইবে না? কখনো কাকিমা বলে ডাকবে না? তুমি এতটা ভেঙে পড়ো না ইন্দু। আর বুঝতেই পারছো খুড়ি মায়ের কি অবস্থা হয়েছে। তুমি ভেঙে পড়লে ওদেরকে কে দেখবে? ওদের তো দেখবই, কিন্তু তার আগে অপরাধীর শাস্তি দিতে হবে, না হলে বাবলুর আত্মা শান্তি পাবে না। ও তো অসুখে মরেছে, অপরাধী এলো কোত্থেকে? অসুখ এমনি এমনি আসেনি, আমাদের অসুস্থ করা হয়েছে। আমার ঠিক মনে আছে, বিমল দাদার দোকান থেকে ফুচকা খেয়ে আসার পর বমি শুরু হয়েছে। আর বাবলুও বিকেলবেলায় ওর দোকানে গিয়েছিল। তার মানে ওই ফুচকাতে সমস্যা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যারা অসুস্থ হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কিছু খেয়েছে কিনা। সবাই ওই বিমলের ফুচকার কথা বলল। তার মানে ওই ফুচকা থেকে এ রোগ ছড়িয়েছে। হ্যাঁ গো, ওই ফুচকাই আমাদের সবাইকে শেষ করে দিয়েছে। তুমি তাড়াতাড়ি ওই লোভী ব্যবসায়ীকে ধরো। ওর হাত থেকে গায়ের মানুষকে বাঁচাতেই হবে। ঠিক আছে, আমি কালকে সকালেই ওর দোকানে যাব। ও যে কিভাবে ব্যবসা করে তা আমার দেখবার আছে। কি, আমি মানুষদের অসুস্থ করেছি? হ্যাঁ, সবাই তোমার দোকানের ফুচকা খেয়ে অসুস্থ হয়েছে। আমাদের বাবলুটাও মারা গেল তোমার অস্বাস্থ্যকর ফুচকার বিষে। ওর মৃত্যুর দায় তোমাকেই নিতে হবে। আমি কেন মানুষের মৃত্যুর দায় নেব? হ্যাঁ, বাঁচা মরা ওপরওয়ালার হাতে। আর আমার ফুচকা যে অস্বাস্থ্যকর তা তোমাকে কে বলেছে? তুমি কি তা প্রমাণ করতে পারবে? আমার হাতে প্রমাণের কোনো সুযোগ নেই, কিন্তু আমি জানি এই ফুচকার জন্যই সবাই অসুস্থ হচ্ছে। যদি ভালো চাও তো এক্ষুনি এই ব্যবসা বন্ধ করো। তোমার এসব আজগুবি কথায় আমার ব্যবসা বন্ধ করব কেন? ও, এতক্ষণে বুঝেছি। ফুচকার দোকান দিয়ে 2 টাকা লাভ করেছি দেখে তোমরা আমার পেছনে উঠে পড়ে লেগেছো। হ্যাঁ, আরে আমরা তোমার পেছনে লাগেনি, বরং তুমি আমাদের ক্ষতি করছো। বেশ, আমি যাচ্ছি, তবে খুব শীঘ্রই প্রমাণ করব এই অসুস্থতার জন্য তোমরা দায়ী। সেদিন খুব দূরে নয়, তার জন্য প্রস্তুত থেকো। যাক, আপদটা বিদে হয়েছে। ঘ্যান ঘ্যান করে একেবারে মাথা ধরিয়ে ফেলছে। ওগো, আমার তো মন বলছে ও ঠিক কথাই বলছে। আমাদের ফুচকার জন্যই মানুষ অসুস্থ হয়েছে। এ কথা চেপে যাও গিন্নি, মানুষ জানলে আর উপায় থাকবে না। আমি না হয় চুপ করে রইলাম, কিন্তু ও যদি লোক নিয়ে আসে তখন? আরে, কেউ কখনো প্রমাণ করতে পারবে না আমার ফুচকার সমস্যা। ওদের অসুস্থতা তো নানান কারণই হতে পারে। তা ঠিক, তবে আমাদের এখন থেকে আরো সচেতন হতে হবে, যাতে কেউ এই গোমর ফাঁস করতে না পারে। সে আমার উপর ছেড়ে দাও। দিনে দিনে অনেক অসুস্থ হয়ে পড়ছে মানুষ, আর সবাই বিমল দাদার ফুচকা খেয়েই এরকম হচ্ছে। কিন্তু বিমল দাদা তা মানতে নারাজ। এদিকে মানুষগুলোকে সে কথা বোঝাতে পারছি না। ওই বিমলটা যে এত লোভী, এত সহজে কি ওর ব্যবসা বন্ধ করবে? ও না করলে আমাদের করতে হবে। আমি চাই না আর কেউ আমাদের বাবলুর মতো মারা যাক। তাহলে কি করা যায় বলুন তো? কি করে ওকে ধরাশায়ী করব? আমার মনে হয় ওনার ফুচকা ওনাকেই খাওয়ানো উচিত, তাহলে বুঝবে কত ধানে কত চাল। বুদ্ধিটা ভালো, কিন্তু বিমল কি এত সহজে ওর ফুচকা খাবে? শয়তান তার যে লোভ, ভালোভাবে লোভ দেখাতে পারলে ঠিক খাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করি আর বলি সেখানে যে জিতবে তাকে 50,000 টাকা দেওয়া হবে, বিমল কাকু নিশ্চয়ই অংশগ্রহণ করবে। সে অংশগ্রহণ করবে, কিন্তু তাতে কি লাভ? আমি বুঝেছি ননিবালা কি বলতে চেয়েছে। কি বুঝলে? শুনুন তবে। গিন্নি, আরে ও গিন্নি, আজকে একটা সুখবর আছে। কি সুখবর নিয়ে এলে? নতুন কেউ কি অসুস্থ হয়েছে? আরে না, আজকে বড় একটা অর্ডার এসেছে। 100 থালা ফুচকা নেবে একজন। সে কি কথা গো, এত ফুচকা কে নেবে? কে আবার? গোপাল কাকু। তার নাতির মৃত্যু শোক উপলক্ষে সবাইকে ফুচকা খাওয়াবে। বেশ ভালো, তাহলে আমাদের ব্যবসাটা হয়ে গেল বলো। ও কাকু, খবর শুনেছো? কি খবর ননি? আজ উত্তরের মাঠে এক প্রতিযোগিতা হচ্ছে। সেখানে যে সবচেয়ে বেশি খাবার খেতে পারবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। 50,000 টাকা? কি বলছিস তুই? এত টাকা কে দেবে? তা জানি না, কিন্তু আজ বিকেলে প্রতিযোগিতা শুরু হবে। তোমরা অংশগ্রহণ করতে চাইলে চলে যেও। হ্যাঁ গো, ও সত্যি বলছে? হ্যাঁ গিন্নি, কিছুক্ষণ আগে আমিও শুনে এসেছি।
ভাবছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কিন্তু তুমি এত খাবার খেতে পারবে? পারবো গিন্নি, পারবো। এই বিমলের পেটে সব আটকাবে। তুমি এক কাজ করো, আমার জন্য কিছুটা আদা জল গুলে রেখো, ওটা খেলে পেট পরিষ্কার হবে। শোনো শোনো শোনো, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিযোগিতা শুরু হবে। যারা অংশগ্রহণ করবে তাদের নাম দেওয়া আছে। আপনারা দয়া করে তাড়াতাড়ি টেবিলের কাছে চলে আসুন। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে প্রতিযোগিতা শুরু হবে। 1 মিনিটে যে সবচেয়ে বেশি ফুচকা খেতে পারবে সেই হবে জয়ী। যাই গিন্নি, গিয়ে ফুচকাগুলো খেয়ে 50,000 টাকা নিয়ে আসি। ওগো, তুমি এই ফুচকা খেও না, দেখে মনে হচ্ছে এগুলো আমাদের দোকানের। আমাদের দোকানের? বলো কি? কিন্তু এগুলো না খেলে যে 50,000 টাকা হাতছাড়া হয়ে যাবে। যাই হোক, তবুও তুমি লোভ করো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? আমার কিচ্ছু হবে না গিন্নি, তুমি ভয় পেও না। কি গো বিমল দাদা, প্রতিযোগিতা তো শুরু হয়ে গেছে, তুমি অংশগ্রহণ করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খাওয়া শুরু করছি। কি হলো, থামলে কেন? এভাবে দাঁড়িয়ে থাকলে যে অন্যরা সব খেয়ে ফেলবে। আমি আর পাচ্ছি না গিন্নি, পেট ব্যথা করছে খুব। এই যে ডায়রিয়া শুরু হয়েছে, এখন মজা বুঝবে। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। অপরকে ঠকানোর ফল আজ হাড়ে হাড়ে টের পাবে। আমি আর পাচ্ছি না, খুব খারাপ লাগছে, কেউ আমাকে ধরো একটু। ওগো, তোমার কি হয়েছে? তুমি ওইরকম কেন করছো? সারা গ্রামের মানুষের যা হয়েছিল তোমার স্বামীরও তাই হয়েছে। এতদিনও ইচ্ছে করে মানুষকে পচা ফুচকা খাইয়েছে, আজ তা নিজের পেটেই গেল। আমাকে ক্ষমা করে দাও তোমরা, দয়া করে আমাকে সুস্থ করে তোলো। আমি আর এ পাপ কখনো করব না। না, তোমাকে আমি সুস্থ করব না, তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। ওগো, তোমরা এতটা কঠোর হইও না, দয়া করে ওকে বাঁচাও। আমি কথা দিচ্ছি জীবনে আর কখনো কারো ক্ষতি করব না। তবু আমার স্বামীকে ওষুধ দাও তোমরা। বেশ, আমি ওকে ওষুধ দেব, কিন্তু বিমল দাদাকে প্রতিজ্ঞা করতে হবে আজকে থেকে ওই ফুচকা আর বিক্রি করতে পারবে না। আমি কথা দিচ্ছি, আর কখনো পচা আলুর ফুচকা বিক্রি করব না। ব্যবসা করলে সৎভাবে করব।